ইন্টারভিউ আমি দিয়ে থাকি, যদি আজকে অনেক ব্যস্ত, তাছাড়া ট্রাফিক জ্যামও ছিল, তারপরেও আমরা ভাবছি না, যখন ভয়েস অফ আমেরিকা এসে কথা বলবো। আপনাকে ধন্যবাদ যে আপনি আমাদের জন্য সময় বের করে নিয়েছেন। আমার প্রথম প্রশ্ন দ্য শেখ হাসিনা ইনিশিয়েটিভ নিয়ে তৃণমূলের জনগণের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার জন্য 1996 সালে ক্ষমতায় এসে আপনারা কমিউনিটি ক্লিনিক মডেল চালু করেছিলেন। এরপর 2009-তে আপনারা আবার কমিউনিটি ক্লিনিক প্রকল্প চালু করার পর এ পর্যন্ত 14,000-এরও বেশি কমিউনিটি ক্লিনিক চালু করা হয়েছে এবং তাতে 100 কোটিরও বেশি ভিজিটর সেবা নিয়েছেন। সরকারি বেসরকারি পার্টনারশিপে তৈরি আপনার এই কমিউনিটি ক্লিনিক মডেল জাতিসংঘ দ্বারা দ্য শেখ হাসিনা ইনিশিয়েটিভ বলে স্বীকৃতি পেয়েছে। তো 2030-এর মধ্যে এই যে সার্বজনীন স্বাস্থ্যসেবা অর্জনের লক্ষ্য পূরণে এই উদ্ভাবন বা এই উদ্যোগ কিভাবে ভূমিকা রাখবে বলে আপনি মনে করেন? আমি যখন প্রথম সরকার গঠন করি তখন থেকে আসলে একটা দল হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগ আমাদের যে নীতিমালা বা আমাদের দলীয় যে নীতিমালা সেখানেই ছিল যে আমরা সার্বজনীন স্বাস্থ্য ব্যবস্থাটা তৈরি করব, যাতে সাধারণ মানুষ আর বিশেষ করে গ্রামের মানুষ, আরও বিশেষভাবে যে মহিলা এবং শিশুদের তাদের ঘরের দরজার কাছে চিকিৎসা সেবাটা নিয়ে যাওয়া, সেই কথা চিন্তা করে আমি মূলত যখন 96 সালে প্রথম সরকার গঠন করি তখনই এই চিন্তাটা করি এবং আমি একটা কাগজে লিখি এবং সেইভাবে এটা কার্যকর শুরু করি এবং তাতে আসলে মানুষ খুব উপকৃত হচ্ছিল। তবে দুর্ভাগ্য যে 2001 সালে বিএনপি ক্ষমতায় যখন আসলো তখন বিএনপি নেত্রী বললো যে এইসব ক্লিনিক থেকে যারা চিকিৎসা নেবে তারা নাকি সবাই নৌকা মার্কায় ভোট দেবে, আমাকে ভোট দেবে, তাই ওটা বন্ধ করে দিল। তাতে আমাদের মেয়েরা মা বোনেরা বিশেষ করে বেশি ক্ষতিগ্রস্ত হলো। আমি দ্বিতীয়বার আসার পরে একটা ট্রাস্ট ফান্ড করলাম। এই ট্রাস্ট ফান্ডের অধীনে এই ক্লিনিকটা, এটা কিন্তু আমাদের স্থানীয় জনগণ তারা জায়গা দেবে এবং তাদেরকে নিয়ে এবং অন্যান্য যারা সরকারকে যেটা কমিটি হবে এবং তারাই এই ক্লিনিকটা চালাবে। আর সরকারের পক্ষ থেকে আমরা যেমন ঘর করে দেওয়া, চিকিৎসার ব্যবস্থা করে দেওয়া, চিকিৎসার সরঞ্জাম দেওয়া এবং ঔষধ দেওয়া, প্রায় 30 প্রকার ঔষধ আমরা বিনা পয়সায় দিয়ে থাকি। তো সেভাবে আমরা ব্যবস্থা করেছি। আর এছাড়াও স্বাধীনতার পর আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রত্যেকটা ইউনিয়নে একটি করে চিকিৎসা কেন্দ্র করে দিয়েছিলেন। তো সব মিলিয়ে প্রায় 18,000-এর মতো আছে আমাদের, যেখানে এই সেবাটা আমরা দিতে পারি। তো আমাদের এটাই লক্ষ্য যে আমরা এখন যেমন প্রত্যেকটা জেলায় আমরা মেডিকেল কলেজ করে দিচ্ছি। আমাদের মেডিকেল বিশ্ববিদ্যালয় ছিল না, প্রথম মেডিকেল বিশ্ববিদ্যালয় করি, এখন আরও 4টা করেছি। আমাদের 8টা বিভাগ আছে, 8টা বিভাগে আমরা মেডিকেল বিশ্ববিদ্যালয় করব। আর এই বিশেষ করে মেডিকেল সায়েন্সের উপরে আমাদের গবেষণা খুব কম। আমি এটার উপরে এখন জোর দিচ্ছি যে মেডিকেল সায়েন্সের উপরে গবেষণাটা যেন হয়, তাতে আমাদের দেশের আবহাওয়া পরিবেশে যে সমস্ত অসুখ বিসুখ হয় সেগুলির উপরে যেন বেশি করে গবেষণা হবে, সেইভাবে চিকিৎসা হবে। আর তাছাড়া আমি বিভিন্ন ইনস্টিটিউটও করে দিয়েছি। চিকিৎসা সেবা মানুষের দুর্গণে নিয়ে যাওয়াটা ছিল আমার সবথেকে বেশি লক্ষ্য, যার জন্য আমাদের মাতৃমৃত্যু হার কমে গেছে, শিশু মৃত্যু হার কমে গেছে। মানুষের পুষ্টি সম্পর্কে, পরিষ্কার পরিচ্ছন্নতা সম্পর্কে বা এই যে ভ্যাকসিন আমরা দিচ্ছি, ভ্যাকসিন দেওয়া, এসব ব্যাপারে কিন্তু এই ক্লিনিক, বিশেষ করে কমিউনিটি ক্লিনিক খুব সহযোগিতা করছে। যেহেতু এটা মানে জনগণই মালিক, সরকারের পক্ষ থেকে আমরা সর্বরকম সুবিধাটা দিয়ে থাকি। তো আমাদের এটাই ইচ্ছা। আর এটাকে ঘিরে আরেকটা যেটা হচ্ছে সেটা হচ্ছে কর্মসংস্থান হচ্ছে। বিশেষ করে আমাদের মহিলাদের, অনেক মেয়েরা ওখানে কাজ পাচ্ছে, ছেলেরা কাজ পাচ্ছে, আবার ওখানে বিভিন্ন সমস্ত জিনিসপত্র দিতে হয়, সাপ্লাই দিতে হয়, এগুলো দিতে হয়, সেদের ব্যবসা বাণিজ্য গড়ে উঠছে। কাজে এভাবে একটা অর্থনৈতিক কর্মকাণ্ড এলাকা জুড়েও কিন্তু তৈরি হচ্ছে। চিকিৎসা সেবার সাথে সাথে মানুষের কর্মসংস্থান, দুটো কাজই আমরা করতে পারি। এবারে যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের সম্পর্ক নিয়ে প্রশ্ন। তো যুক্তরাষ্ট্র বাংলাদেশকে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করা, বাংলাদেশের মানবাধিকার এবং মত প্রকাশের স্বাধীনতা এগুলো নিশ্চিত করা নিয়ে নিয়মিত তাগিদ দিয়ে আসছে এবং বাংলাদেশে যে যুক্তরাষ্ট্রের দূতাবাস আছে তারাও কিন্তু বিভিন্ন সময় এ নিয়ে কনসার্ন প্রকাশ করেছে। আর আমরা দেখেছি মাত্র গত সপ্তাহে শুক্রবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বাংলাদেশিদের উপর যে ভিসা
নিষেধাজ্ঞা আরোপের কথা বলেছিল তার প্রথম পদক্ষেপ নিতে যাচ্ছে বলে জানিয়েছে। আমরা এও জানি যে র্যাবের উপরে 2021-এ যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তা এখনো বহাল আছে। তো এই বিষয়গুলো অ্যাড্রেস করা সহ যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের যে বন্ধুত্বপূর্ণ এবং অংশীদারিত্বের সম্পর্ক তা জোরদার করার জন্য আপনারা কি ধরনের উদ্যোগ নিচ্ছেন? আমার এটাই প্রশ্ন যে হঠাৎ কথা নেই বার্তায় তারা আমাদের উপর ভিসা স্যাংশন দিতে চাচ্ছে কি কারণে? আর মানবাধিকারের কথা যদি বলে বা ভোটের অধিকারে যদি কথা বলে, তা আমরা আওয়ামী লীগ আমরাই তো এদেশের মানুষের, আবার বাংলাদেশের মানুষের ভোটের অধিকার নিয়ে সংগ্রাম করেছি। আমাদের কত মানুষ রক্ত দিয়েছে এই ভোটের অধিকার আদায় করার জন্য। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন যাতে হয় তার জন্য যত রকমের সংস্কার দরকার সেটা আমরাই তো করেছি। আজকে ছবি সহ ভোটার তালিকা, স্বচ্ছ ব্যালট বাক্স, মানুষকে ভোটের অধিকার সম্পর্কে সচেতন করা। কারণ আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, এই স্লোগান তো আমার দেওয়া। আমি এভাবে মানুষকে উদ্বুদ্ধ করেছি, কারণ আমাদের দেশে বেশিরভাগ সময় মিলিটারি ডিক্টেটররা দেশ শাসন করেছে। তারা ভোট তো মানুষের ভোট দেওয়া লাগেনি, তারা ভোটের বাক্স ভরে নিয়ে জাস্ট রেজাল্ট ঘোষণা দিয়েছে। এরই প্রতিবাদে আমরা আমাদের আন্দোলন সংগ্রাম করে আজকে আমরা নির্বাচন সুষ্ঠু পরিবেশে নিয়ে আসতে পেরেছি। এখন মানুষ তার ভোটের অধিকার সম্পর্কে অনেক সচেতন, সেটা আমরা করেছি। কিন্তু সেই ক্ষেত্রে হঠাৎ এই ধরনের মানে একটা স্যাংশন দেওয়ার কোনো যৌক্তিকতা আছে বলে মনে করি না। দ্বিতীয় কথা হচ্ছে, আমাদের দেশের আইন অনুযায়ী আমার কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা, সেটা র্যাব হোক, পুলিশ হোক বা যেটাই হোক, কেউ যদি কোনো রকম অন্যায় করে আমাদের দেশে কিন্তু তাদের বিচার হয়। কারণ এই বিচারে কিন্তু কেউ রেহাই পায় না। অনেক সময় কোনো কাজ তারা অতিরিক্ত করতে পারে, কিন্তু করলে সেটা কিন্তু আমাদের দেশের আইনেই আমাদের কিন্তু বিচার হচ্ছে। তো যেখানে এরকম বিচার হচ্ছে, এই ধরনের ব্যবস্থা আছে, সেখানে এই স্যাংশন কি কারণে? এই যে আমরা 2008 নির্বাচনে যখন জয়ী হয়ে 2009 সরকার গঠন করলাম, তার থেকে এই পর্যন্ত যতগুলি নির্বাচন হয়েছে, সেই ন্যাশনাল ইলেকশন অথবা আমার লোকাল গভর্নমেন্ট ইলেকশন, প্রত্যেকটা ইলেকশন তো সুষ্ঠুভাবে হয়েছে এবং মানুষ তো তাদের ভোট দিয়েছে স্বতঃস্ফূর্তভাবে। এটা নিয়ে অনেকে প্রশ্ন তোলার চেষ্টা করেছে, কিন্তু বাস্তবতাটা কি? বাংলাদেশের মানুষ তার ভোটের অধিকার সম্পর্কে সবসময় সচেতন। কেউ ভোট চুরি করলে তাদেরকে ক্ষমতা থাকতে দেয় না। 96 সালের 15 ফেব্রুয়ারি খালেদা যে ভোট চুরি করেছিল, সে কিন্তু 1.5 মাসও টিকতে পারেনি। 96 সালে 30 মার্চ তাকে পদত্যাগে বাধ্য হয় জনগণের রুদ্ররোষে আন্দোলনে। আবার 2006 সালে 1,23,00,000 ভুয়া ভোটার দিয়ে ভোটার লিস্ট তৈরি করেছিল। সেই ভোটার লিস্ট নিয়ে যখন সেই ইলেকশন করে ঘোষণা দিল, এরপরে এমার্জেন্সি ডিক্লেয়ার হলো, সেই ইলেকশন বাতিল হয়ে গেল। কাজে আমাদের দেশের মানুষ কিন্তু ভোট সম্পর্কে এখন যথেষ্ট সচেতন। কাজে একটা ইলেকশন অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু হবে, এটা তো আমাদেরই দাবি ছিল এবং আন্দোলন করে আমরাই সেটা প্রতিষ্ঠিত করেছি। তা আজকে এখন তারা স্যাংশন দিচ্ছে, আরও স্যাংশন দেবে, দিতে পারে, এটা তাদের ইচ্ছা। কিন্তু আমার দেশের মানুষের যে অধিকার, তাদের ভোটের অধিকার, তাদের ভাতের অধিকার, তাদের বেঁচে থাকার অধিকার, তাদের শিক্ষা দীক্ষা, সকল মৌলিক অধিকারগুলি কিন্তু আমরা নিশ্চিত করেছি। 2009 সাল থেকে 23 সাল বাংলাদেশ কিন্তু বদলে যাওয়া বাংলাদেশ। এখন আর বাংলাদেশের দুর্ভিক্ষ নেই, এখন মানুষের সেরকম হাহাকার নেই। এমনকি আমাদের যে বেকারত্ব, সেটাও কিন্তু কমিয়ে এখন মাত্র 3%। সেটাও মানুষ ইচ্ছে করলে কাজ করে খেতে পারে। আজকে বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ, ওয়াইফাই কানেকশন সারা বাংলাদেশে, প্রত্যেক ঘরে ঘরে বিদ্যুৎ, রাস্তাঘাটের অভূতপূর্ব উন্নয়ন আমরা করে দিয়েছি, মানুষ যাতে কাজ করে খেতে পারে। আমরা আমাদের বিশেষ করে কারিগরি শিক্ষা, ভোকেশনাল ট্রেনিং, এটার উপরে গুরুত্ব দিচ্ছি। কাজে এভাবে দেশের জন্য আমরা কাজ করে যাচ্ছি। তো সেখানে এইভাবে স্যাংশন দিয়ে একটা মানুষকে ভয় ভীতি দেওয়া, তো ঠিক আছে, আমেরিকা যদি স্যাংশন দেয়, আমেরিকা আসতে পারবে না, আসবে না, না আসলে কি আসা যাবে? আমার দেশে এখন যথেষ্ট কর্মসংস্থানের সুযোগ আছে। কাজে আমরা দেখি কি করে তারা, কেন তাদের এই স্যাংশন জানি না। তো বাংলাদেশের মানবাধিকার বিষয়
আরেকটি উদ্বেগের কারণ হচ্ছে গুমের ঘটনা, এবং জাতিসংঘের মানবাধিকার কমিশনও এটা নিয়ে বহুবার উদ্বেগ প্রকাশ করেছে। এবং এবছরের জাতিসংঘের বার্ষিক প্রতিবেদনে, এই মানবাধিকার কমিশনের বার্ষিক প্রতিবেদনে বাংলাদেশ অংশে বলা হয়েছে যে বাংলাদেশ সরকারের কাছে 88টি গুমের অভিযোগের প্রকৃত অবস্থা জানতে চাওয়া হয়েছিল, এবং তার জবাবে 5 জন আটক এবং 10 জন মুক্ত অবস্থায় আছেন বলে বাংলাদেশ সরকার তাদেরকে জানিয়েছে, এবং বাকি 70টি ঘটনার কোনো নিষ্পত্তি হয়নি বলে বলছে জাতিসংঘ। তো এই 70টি ঘটনার ব্যাপারে অনেকে অনেক কিছু দেয়, কিন্তু তার কোনো প্রমাণ দিতে পারেনি, কোনো নাম দিতে পারে না, কোনো কিছুই দিতে পারে না।